দর্শক, প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে সেই সংখ্যাটি দেখে আমরা কিন্তু আঁতকে উঠছি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি জানেন যে প্রতিদিন কি পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপ বলছে বছরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রায় 20,000 মানুষ মারা যায়। অপরদিকে বিশ্ব ব্যাংক কিন্তু আরেকটি জরিপে বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত দেশের তালিকায় আছে বাংলাদেশ। বাংলাদেশে 10,000 জনে মৃত্যু, 102 জন সেটিও সড়ক দুর্ঘটনায়। এই হচ্ছে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার চিত্র। নানান সড়ক বিরোধী আন্দোলন হয়েছে, আইন হয়েছে এবং সরকার বলছে 2021 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকই কমিয়ে আনবে। কি করে সম্ভব? এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমি সোমা ইসলাম মেট্রো সেম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সম্মানিত অতিথি দুজন। তার আগে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় সড়কে নিরাপত্তার খোঁজে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ, বুয়েট, সড়ক পরিবহন বিশেষজ্ঞ তিনি, এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই। দুজনকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমি স্বাগত জানাচ্ছি। আলোচনা আমি শুরু করতে চাই সড়ক পরিবহন বিশেষজ্ঞ অর্থাৎ অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে দিয়ে। চতুর্থবারের মতো দিবস পালন হচ্ছে, নিরাপদ সড়ক দিবসটি আমাদের পালন করা হচ্ছে। আজও সেই দিবসটি অতিক্রান্ত হতে যাচ্ছে, অর্থাৎ শেষ হলো আজকে। কিন্তু নিরাপদ সড়ক কতখানি নিরাপদ হয়েছে? আমরা 4 বছর এই সড়ক নিরাপদ সড়কের পালন করলাম, দিবস পালন করলাম। আমরা দক্ষ কি চালক পেয়েছি? ফিটনেস ছাড়া কি গাড়ি পাওয়া যাচ্ছে? এবং এত কিছু সরকার বলছে এবং পরিবহন সংস্থা বলছে যে এত কিছু পাওয়া গেছে, কিন্তু তারপরেও কি সড়কে মৃত্যুর মিছিলটি কমেছে? যদি না কমে থাকে তাহলে কমানোর উপায়গুলো কি? আসলে সড়কে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কমানোর জন্য শুধুমাত্র একটা দিবসের মধ্যে যদি আমরা মানে সীমাবদ্ধ হয়ে যাই, তাহলে কিন্তু সড়ককে আমরা নিরাপদ করতে পারবো না বা সড়ক দুর্ঘটনা কমাতে পারবো না। জনগণকে সচেতন করার জন্য একটা দিবস আমরা পালন করছি, সেটা ঠিকই আছে, কিন্তু সড়কে মৃত্যু, যেটি আপনি আপনার শুরুতে বললেন যে প্রতিদিনই কিন্তু অনেক মানুষ সড়কে কিন্তু প্রাণ দিচ্ছে। তার মানে দুর্ঘটনা কিন্তু প্রত্যেক দিনের একটি ব্যাপার, সেটাকে আমাদের সেইভাবেই অ্যাড্রেস করতে হবে। এবং পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু তাদের সড়ক যে দুর্ঘটনা সেটি কমানোর জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের একটি সড়ক ব্যবস্থার মধ্যে যেই মূল উপাদানগুলো, আপনার সড়কে যে গাড়ি চলবে এবং সেই গাড়ি যিনি চালাবে অর্থাৎ চালক, এই তিনটিকে যতক্ষণ না আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সড়কে যেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু আমরা কমাতে পারবো না। আমরা যেই সড়ক নির্মাণ করছি বা যে সড়ক ডিজাইন করছি, সেটা প্রপার সেফটি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনার ডিজাইন হচ্ছে কিনা, বা যখন আমরা কনস্ট্রাকশন করছি তখন যেসব কারণে দুর্ঘটনা ঘটে সেগুলো রোধ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি কিনা, সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে যেই গাড়িগুলো সড়কে চলছে, সেগুলো আপনি যেটা বললেন যে ফিটনেস, আসলে আমাদের যখন ঢাকা শহরেই, মানে আমাদের রাজধানী শহরেই আমরা যেই গাড়িগুলো চলতে দেখি, সেগুলো তো আসলে ফিটনেস মানে পরীক্ষা করার প্রয়োজন হয় না। সেটা কিন্তু চোখে দেখেই মানে বলে দেওয়া যায় যে এই গাড়িটা আনফিট গাড়ি। তারপরেও কিন্তু আপনার ফিটনেসের কাগজ নিয়ে সেই গাড়িগুলো চলছে। তাহলে কিভাবে চলছে সেই প্রশ্নগুলো আপনার চলে আসে। আর এরপরে আরেকটা যেই প্রধানতম উপাদান, সেটা হলো চালক। যদি দক্ষ চালক আমরা তৈরি করতে না পারি বা প্রশিক্ষিত চালক যদি তৈরি করতে না পারি, তাহলে চালকেরও কিন্তু সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা ভূমিকা থাকে। তাহলে এই সমন্বিত বিষয়গুলো যতক্ষণ না আমরা অ্যাড্রেস করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের দুর্ঘটনা যে 2021 সালের মধ্যে আমাদের এসডিজির গোল অনুযায়ী আমাদের সরকারের একটা পরিকল্পনা রয়েছে যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনবে, কিন্তু সেটাই কিন্তু সম্ভবপর হবে না যদি না আমরা এই সকল কম্পোনেন্ট গুলো প্রপারলি অ্যাড্রেস করতে পারি। আমি একটু চলে যেতে চাই চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই, জনাব ইলিয়াস কাঞ্চনের কাছে। 2021 সালের মধ্যে যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার কথা এবং পরিকল্পনার কথা বলছে সরকার,
সেটা কতখানি সম্ভব, এবং এই সম্ভবকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি কি কাজগুলো করা এখনো বাকি আছে বলে আপনি মনে করছেন? যে সড়ক দুর্ঘটনা আমাদের এই পৃথিবীতে সকল দেশেই কিন্তু ঘটে। বাংলাদেশের এই পরিমাণটা, সংখ্যাটা অনেক বেশি ভয়াবহ। পৃথিবীর উন্নত যে দেশগুলো আছে, আমেরিকা, কানাডা, ইউরোপ এবং আপনার অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশগুলো তো সড়ক দুর্ঘটনা ঘটে, কিন্তু সংখ্যা এত কম যে মানে সেটা আমাদের দেশের তুলনায় এটা মানে নাই বলাই চলে। তারপরেও কিন্তু সেই সমস্ত দেশগুলো প্রতিনিয়তই কিন্তু তাদের যে সামান্য দুর্ঘটনা যে ঘটছে সেটিও কিভাবে আরো কমানো যেতে পারে তার জন্য কিন্তু প্রতিনিয়তই তারা কিন্তু কাজ করছে। এবং জাতিসংঘ, আমাদের যে জাতিসংঘ আছে, জাতিসংঘ কিন্তু আপনার এই 10 বছরের একটা ডিকেড কিন্তু ডিক্লেয়ার করেছে। এবং এই ডিকেডটা ডিক্লেয়ার করার পর এই সারা পৃথিবীর যে মিনিস্টার যারা আছেন, মিনিস্টার লেভেলের সড়কের যে মিনিস্টাররা যারা আছেন, তাদেরকে নিয়ে এই পর্যন্ত বিশাল আকারে তারা কিন্তু 3টা গ্লোবাল মিটিং কিন্তু তারা করেছেন। একটা রাশিয়াতে প্রথম করেছিলেন, তারপর আরেকটা করেছেন আফ্রিকাতে, এবং এই লাস্টে যেটা সেটা সুইডেনে করেছেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে এই 3টি সেমিনারের মধ্যে আমাদের মিনিস্টারদেরকে দাওয়াত করার পরও কিন্তু তারা এই 3টি মিটিং এর মধ্যে কোনোটাতেই কিন্তু তারা যোগাযোগ করেনি, কিন্তু তারা পার্টিসিপেট করেনি। প্রথম কথা হলো যে সারা পৃথিবীর এই যে উন্নত দেশগুলো, যাদের দেশে সড়ক দুর্ঘটনা কম, আইনের শাসন আছে, তারপরে গাড়ির ফিটনেস আছে, তারপরেও কিন্তু তারা এর সঙ্গে মিলিত হচ্ছে, একসঙ্গে কাজ করছে, আরো কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো কিভাবে মানুষকে সড়কের মধ্যে মানে বাঁচানো যেতে পারে, মৃত্যুর হাত থেকে রক্ষা করা যেতে পারে, পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করা যেতে পারে, প্রতিনিয়তই তারা কিন্তু গবেষণা করছে এবং সেই গবেষণাগুলো শেয়ার করছে। তো এবং সেই কাজগুলো আমাদের দেশের এই যে যেটি বললাম যে 10 বছরের মধ্যে যে 3টা ইন্টারন্যাশনাল গ্লোবাল মিটিং হলো, সেই গ্লোবাল মিটিং এর একটিতেও কিন্তু বাংলাদেশ কিন্তু অংশগ্রহণ করে না। অথচ এই গ্লোবাল মিটিং গুলোতে অ্যাটেন্ড করার জন্য কিন্তু আপনার যে জাতিসংঘই কিন্তু তাদেরকে ইনভাইট করেছে, থাকা খাওয়া যাওয়া সমস্ত কিন্তু ব্যয়ভারও কিন্তু তাদেরই বহন করার কথা, তারপরে কিন্তু পার্টিসিপেট করে। কিন্তু না যাওয়ার কারণটা কি মনে হয়, এই অবহেলার কারণটা কি? এখন সেইটা তো আসলে আমরা আবার দেখে পাশাপাশি যে খিচুড়ি রান্না করার জন্য বিদেশে যাওয়ার জন্য বাজেট, আপনি যখন আপনাকে টাকা পাঠায় দেবে, টিকিট পাঠায় দেবে, তখন তো আপনি বাজেট করতে পারবেন। আমার মনে হয় যে এটা একটা বোধহয় মানে কারণ হতে পারে। আর একটা জিনিস হতে পারে যে আমাদের যারা এই সড়কের এই মিনিস্ট্রি যারা আছেন এবং যারা কাজ করেন, তারা বোধহয় মানে উন্নত দেশের চেয়েও তারা অভিজ্ঞ, আমার যেটা মনে হয়। এরকম একটা ধারণা হয়তো তাদের হতে পারে। আর না হলে তো এই সমস্ত জায়গাগুলোতে তাদের অ্যাটেন্ড করা উচিত ছিল। তো এই 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 যে বিষয়গুলো এবং যে কথাটি আমি বলছিলাম যে প্রতিনিয়তই কিন্তু আপনার যে গাড়ির স্ট্যান্ডার্ড তারা বাড়ানোর চেষ্টা করতে, সড়কের স্ট্যান্ডার্ড বাড়ানোর চেষ্টা করতে। এখন কিন্তু সড়কের মধ্যে যেরকম আপনাকে হোটেলের যেরকম স্টার র্যাঙ্কিং হয়, ঠিক তেমনি ভাবে কিন্তু সড়কেরও কিন্তু আপনাকে স্টার র্যাঙ্কিং হচ্ছে, কিন্তু যে কোন সড়ক কত মানে র্যাঙ্কিং এর, এরকম কিন্তু সড়ক তারা নির্মাণ করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যে কিভাবে সড়কের মধ্যে শৃঙ্খলা ফেলানো যেতে পারে, কোনো মানুষ যেন অফেন্স করে যেন বেঁচে না যেতে পারে। এবং তাদের দেশের উন্নত দেশগুলোতে আপনি জানেন যে আইনকে কিভাবে তারা মান্য করার জন্য কি ব্যবস্থা তাদের আছে। তো আমাদের এখানে আপনারা দেখেন যে গত বছর একটি আইন আমাদের এখানে সড়ক পরিবহন আইন 2018 যেটি পাশ হয়েছিল 18 সালে, সেটি বাস্তবায়ন জন্য আমাদের প্রাইম মিনিস্টার হুকুম দিয়েছিলেন নভেম্বর 1 তারিখ থেকে 19-এর 1 তারিখ থেকে এটিকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই আইনটি কিন্তু মানে পূর্ণাঙ্গভাবে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমি আবার ডক্টর মিজানের কাছে একটু যেতে চাই। ডক্টর মিজান, আপনারা বিশেষজ্ঞরা বলছেন 10টি উদ্যোগ নিলে সড়কে দুর্ঘটনা কমবে। তার মধ্যে হচ্ছে সকল হাইওয়েতে ডিভাইডার নির্মাণ, অযান্ত্রিক ও নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ করতে হবে সহ আরো অনেক 8টি বিষয় আছে। কিন্তু এই যে অযান্ত্রিক ও নিষিদ্ধ যান চলাচল সড়কগুলোতে চলছে বিনা বাধাতে, রাজনৈতিক সিদ্ধান্ত কেন এগুলো বন্ধে আসে না? সেটিও তো আর একটা অনিরাপদ সড়কের জন্য বড় বাধা।
নিশ্চয়ই আপনি এই বিষয়ে কিছু বলবেন। আমি একই বিষয় নিয়ে জনাব ইলিয়াস কাঞ্চনের কাছেও জানতে চাইবো, একটু যদি আপনি বলতেন। সবচেয়ে ভয়ঙ্করতম হচ্ছে যখন আপনার মুখোমুখি দুর্ঘটনাগুলো ঘটে এবং এগুলো মানে খুবই মারাত্মক হয় এবং মানুষ নিহত হওয়ার সংখ্যাটা অনেক বেশি হয়। মুখোমুখি সংঘর্ষ কোন ধরনের সড়কে হয়? যেই ধরনের সড়কে আপনার ডিভাইডার নেই। এখন বাংলাদেশের সব মহাসড়কগুলো যদি আমরা ডিভাইডার দিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের মুখোমুখি সংঘর্ষ বা দুর্ঘটনা প্রতি বছরে কিন্তু আপনার 32% মতো মুখোমুখি দুর্ঘটনা ঘটে। তাহলে এই যে দুর্ঘটনাগুলো আমরা ডিভাইডার দিলে কমিয়ে ফেলতে পারছি। আর আরেকটা আপনি যেটি বললেন অযান্ত্রিক যান, এটা খুবই মানে সাংঘাতিক বিষয়। কারণ একটি মহাসড়কে আপনার মহাসড়কটি ডিজাইন করা হয় দ্রুতগতি যান চলাচলের জন্য। সেখানে যখন আপনার ধীর গতির মানে যান চলাচল করে এবং গতির যখন পার্থক্যটা খুব বেশি হয়, তখন কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। এবং আমাদের মহাসড়কগুলোতে এই ধীর গতির যান চলাচল বন্ধের জন্য অনেকবার সরকার উদ্যোগ নিয়েছে এবং আদালত থেকেও নির্দেশনা আছে যে এগুলো বন্ধ করতে হবে, কিন্তু এরপরেও হয়তো কোথাও বন্ধ হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে জনগণ, স্থানীয় জনগণ তারা হয়তো রাস্তা অবরোধ করছে যে তাদের এই যানগুলো চলতে দিতে হবে, এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা তাদের সাথে যোগ দিচ্ছে। এক্ষেত্রে তাদেরকেও সচেতন হতে হবে। তারা যে এই ধীর গতির যান চলাচল করার জন্য যে অ্যাডভোকেসি করছেন, তার জন্য যদি কোনো মানুষ মারা যায় তাহলে কিন্তু পরোক্ষভাবে তার দায়টা কিন্তু সেই জনপ্রতিনিধির উপর গিয়ে কিন্তু পড়ে। তাহলে এক্ষেত্রে আমাদের বিকল্পটা কি? আমরা সবসময় বলছি যে যখন আসলে মহাসড়ক তো ধীরগতি যান চলাচলের জন্য না, কিন্তু স্থানীয় যারা জনগণ আছে তাদেরও তো চলাচলের ব্যবস্থা করতে হবে। এই জন্য মহাসড়কের সাথে যদি আমাদের সার্ভিস লেন থাকে, যেখানে শুধুমাত্র আপনার ধীর গতির যান চলাচল করবে এবং স্থানীয় জনগণের চলাচলের জন্য আমরা ব্যবস্থা করতে পারবো, তখন কিন্তু সেই যানগুলো আপনার মহাসড়কে আসবে না। এবং আমাদের নতুন বা যেসব সড়কে আপনার 6 লেন করা হচ্ছে, সেখানে কিন্তু আপনার দুই পাশের 2 লেন এই ধীরগতি যানের জন্য চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে। এইভাবে যদি আমরা সমস্ত আমাদের মহাসড়কের নেটওয়ার্ক যদি এইভাবে আমরা তৈরি করে ফেলতে পারি, তখন কিন্তু সড়ক দুর্ঘটনা আপনার অটোমেটিকই অনেক কমে যাবে। ইলিয়াস কাঞ্চন ভাই যেই পরিসংখ্যান দিলেন বিভিন্ন দেশের, উন্নত দেশের মহাসড়কগুলোতে কিন্তু আপনার স্থানীয় বা আপনার যে নন স্ট্যান্ডার্ড ভেহিকেল বা ধীরগতির ভেহিকেল সেগুলো কিন্তু চলাচল করে না। এই কারণে এই ধরনের দুর্ঘটনা ওইসব দেশে হয় না, বাংলাদেশে হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু হতাহতের সংখ্যা এবং দুর্ঘটনার সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু সহজেই আমরা অ্যাড্রেস করতে পারি, এবং সরকারের কিন্তু একটা রাজনৈতিক মানে লক্ষ্য থাকতে হবে যে সড়কের দুর্ঘটনা যদি 2021 সালের মধ্যে আমরা কমাতে চাই, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনার অ্যাড্রেস করতে হবে। জি, আমি জনাব ইলিয়াস কাঞ্চন আপনার কাছে একটু ফিরতে চাই। আমি যেটা জানতে চাই যে হেল্পার গাড়ি চালাচ্ছে এবং সেই হেল্পার গাড়ি চালানোর জন্য যদি কোনো ধরনের অঘটন হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জনগণ যদি বিচার চায়, জনগণ যেমন রাস্তা অবরোধ করে, আবার এই বিচার চাইতে গেলে শ্রমিক পক্ষ রাস্তা অবরোধ করে ফেলে, অর্থাৎ দুই পক্ষই জিম্মি করে ফেলে। আজও আপনি নিশ্চয়ই জানেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন প্রশিক্ষিত ড্রাইভার অবশ্যই দিতে হবে, এবং ড্রাইভাররা যেন গাড়ি চালাবার সময় মাদকাসক্ত না হয়ে পড়ে, তাদের প্রতিনিয়ত ডোপ টেস্টটা করা জরুরি। এই যে বিষয়গুলো, প্রশিক্ষণ এবং তারা মাদকাসক্ত কিনা, ডোপ টেস্ট, এটা কি আদৌ হচ্ছে, মনিটরিংটা আছে, কিংবা এটা যদি ভালোভাবে হয় তাহলে কি দুর্ঘটনা কতখানি কমবে, আর এটার জন্যই বা দুর্ঘটনা কতখানি দায়ী? আমাদের এখানে চালক তৈরির যে প্রসেসটা, সেটি হলো যে এখনো পর্যন্ত যেটা আছে সেটা হলো যে ওস্তাদ ধরে একজন চালক হওয়া। তো মানে আমাদের এখানে প্রপার যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন সেরকম নেই, এবং সেই ইনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু চালক তৈরি হচ্ছে না। এবং এই যে যারা গাড়িতে হেল্পারি যারা করে, তাদের হলো গিয়ে নিয়তই থাকে যে কিছুদিন হেল্পারি করবে, তারপরে সে ড্রাইভার হবে, তার আপগ্রেডেশন হবে, সে ড্রাইভার হবে। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতির বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে আসছিলাম। আমরা সরকারকে বলছিলাম যে ইনস্টিটিউশন করার জন্য। আসলে এই জিনিসটা করার দরকার ছিল, যারা পরিবহনের ব্যবসা যারা করেন তাদেরই করা এটা উচিত ছিল। কিন্তু এই যে এখানে যারা ব্যবসা করছেন, মালিক পক্ষ যারা আছেন, তারা কিন্তু এই দিকটা কিন্তু কখনোই কিন্তু দেখেন নাই, কিন্তু বরঞ্চ তারা মানে আমাদের কথার সঙ্গে এখন সরকারকেই চাপ দিচ্ছেন।
একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই চালকগুলো তৈরি হলো। তাদের একটা হলো গিয়ে যে ওস্তাদ ধরে শেখা হলো গিয়ে শুধু আপনি গাড়ি চালানোটা শিখতে পারবেন, কিন্তু আপনার গিয়ে মানে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট এবং আপনাদের কোন পরিবেশে কোন পরিস্থিতিতে কোন ওয়েদারে রাত্রে দিনে কখন এবং স্পিডের যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু আপনি ইনস্টিটিউশন ছাড়া কিন্তু প্রপার কিন্তু শিক্ষাটা কিন্তু আপনি পাচ্ছেন না। সরকার একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু এই উদ্যোগটা সরকারি উদ্যোগ যতগুলো হয় সেগুলো এত ধীর গতিতে হয় যে এই ধীর গতির জন্য অনেক মানুষের ক্ষতি হয়ে যায়, অনেক মানুষ পৃথিবী থেকে চলে যায়, অনেক মানুষ পঙ্গু হয়ে যায়, তারপরে গিয়ে দেখা গেল যে আমরা এই সুফল ভোগ করবো হয়তো। তো সরকার বর্তমানে একটা প্রকল্প নিয়েছে 3 লক্ষ ড্রাইভার তৈরি করা। সেটা হলো আপডেট ড্রাইভার করি, যারা আছেন তাদেরকে 3 লক্ষ ড্রাইভার, এদেরকে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই অথচ গাড়ি চালাচ্ছেন তাদেরকে একটা কোর্সের মানে 20-25 দিনের একটা কোর্সের ট্রেনিং করাবেন, তারপরে সেখানে পরীক্ষা নেবেন, পরীক্ষা নিলে পাস করলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। যাদের দায়িত্ব সেই দায়িত্বটা আসলে সঠিকভাবে আমরা পালন করছি না, এবং এটা আসলে মানে আমাদের বোধহয় এটা একটা স্বভাবই, এটা যে কেউ মরলে পরে আমার কি তাতে, এরকম একটা ভাব মনে হয় যেন আছে আমাদের অনেকের মধ্যে। এবং এটা আছে বলেই কিন্তু যে কাজগুলো করা দরকার, জরুরি ভাবে করা দরকার, মানুষের জীবনের কথা চিন্তা করা দরকার, সেই দিকে আমরা বোধহয় সেইভাবে আমরা চিন্তাও করি না এবং সেইভাবে মানে কাজগুলো মন দিয়ে আমরা করি না। তো এই কারণের জন্যই কিন্তু এই যে প্রকল্পটি এখনো পর্যন্ত কিন্তু চালু হয় নাই। কিন্তু তবে এই প্রকল্পটি যদি চালু হয় তাহলে আমি আশাবাদী যে এখানে 60% চালককে আপগ্রেডিং করবেন আমাদের আর্মিরা, আর 40% হলো বিআরটিসি, বিআরটিএ আর আপনার ব্র্যাক এবং নিরাপদ সড়ক চাই এবং আরো কয়েকটা অর্গানাইজেশন মিলে 40% তারা করবে, 60% আপনার আর্মিরা করবে। একটা জিনিস উদ্যোগটা নিয়েছে ভালো, সেটা হলো যে আমাদের যে ট্রেনিং দেবে সেই ট্রেনিং এর আপনাদের প্রশিক্ষকই কিন্তু নাই। প্রথম কথা প্রশিক্ষিত নেই, সেই জন্য প্রশিক্ষক তৈরি করার জন্য 1400 প্রশিক্ষক তৈরি করার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগটা এখনো চালু হয় নাই, এটা চালু হতে যাচ্ছে। আমি একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে যেতে চাই। ইলিয়াস কাঞ্চন যেটি বলছিলেন যে সকলের দায়িত্বটা আসলে সকলে পালন করে না, এই দায়িত্ব একটা বড় বিষয়। অর্থাৎ দুর্ঘটনা হলে আমরা আসলে ধরে নিই যে হয়তো এটা ড্রাইভারের দোষ ছিল, কিন্তু একই সঙ্গে তো পথচারী এবং যাত্রীদেরও দায়িত্বশীল আরো হওয়া উচিত। এই যে তো পথচারী এবং যারা যাত্রী তারা যেন তাদের জায়গা থেকেও সচেতন থাকে, সেই জন্য আসলে আমাদের কি করা উচিত? শহর এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি, যে ঢাকা শহরে আপনার দুর্ঘটনায় যারা মারা যাচ্ছে দেখা যাচ্ছে যে পথচারীদের সংখ্যা কিন্তু আপনার 50%-এর উপরে, এবং মহাসড়কগুলোতেও মানে মানে সেটা সারপ্রাইজিং যে মহাসড়কে পথচারী মারা যাওয়ার কথা নয়, এবং পৃথিবীর মানে অন্যান্য দেশের আপনার অ্যাক্সিডেন্টের ডাটা অ্যানালাইসিস করলে সেখানে মহাসড়কগুলোতে পথচারী মারা যাচ্ছে শুনলে তারা হয়তো একটু আশ্চর্য হয়। অনেক সময় আমরা মানে যদি মানে আমরা আমাদের নিজেদের আচরণ দিয়ে একটু বিশ্লেষণ করি, আমি যখন সড়ক ব্যবহারকারী হিসেবে বা পথচারী হিসেবে আমি রাস্তা পার হচ্ছি, তখন কি আমি রাস্তা পার হওয়ার যেই নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো মেনে কি আমি পালন করছি? এগুলো কিন্তু আমাকে আমার নিজেকেই প্রশ্ন করতে হবে। আমরা যেটা করতে পারি যে আমরা সবাইকে মানে সচেতন হতে বলতে পারি। এখানে আমরা হয়তো যে চালক আছে তাকে হয়তো দোষারোপ করতে পারি, তারও হয়তো কিছু দায় দায়িত্ব থাকতে পারে, কিন্তু যিনি মারা গেছেন তাকে তো আমরা মানে ফিরিয়ে আনতে পারবো না, বা যার সেই পরিবার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যখন সড়ক ব্যবহারকারী বা পথচারী হিসেবে আমরা চলাচল করবো, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। মানে একটা চালক যখন আপনার কনজেশনের মধ্যে বা ট্রাফিক মানে আমরা যেটাকে যানজট বলি, সেখানে কিন্তু তার সময় নষ্ট হচ্ছে, এবং সে যখন যানজট থেকে বের হয়ে যখন তুলনামূলক একটু ফাঁকা রাস্তা পাচ্ছে, তখন কিন্তু সে বেপরোয়া তার ওই সময়টা কাভার আপ করার জন্য বেপরোয়া গতিতে চালাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু যখনই আপনি যত দ্রুত গতিতে চালাবেন তার গতির সাথে কিন্তু আপনার দুর্ঘটনার একটি সম্পর্ক রয়েছে। তার মানে আপনি যত গতিতে চালাতে যাবেন আপনার গাড়ির উপরে যে নিয়ন্ত্রণ সেটি কমে যাবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা
কিন্তু আপনার বেড়ে যাবে। আমি একটু শেষে চলে যেতে চাই জনাব ইলিয়াস কাঞ্চনের কাছে। নানা আন্দোলনে তো আইনটা সড়ক আইন সংশোধন হয়েছে, কিন্তু আপনি কি আমাকে একটু এসে বলবেন যে এই যে আইনটি সংশোধন হলো, কিন্তু তার কঠোর প্রয়োগ কি আসলে আপনি কোথাও দেখেছেন? আর যদি না হয়ে থাকে কেন হচ্ছে না? তার শ্রেণী আছে যারা এই আইনটিকে মানে বাস্তবায়ন করতে দিচ্ছে না। নভেম্বর মাসের 29 তারিখে কিন্তু আপনার পরিবহনের কিছু শৃঙ্খল নেতারা তারা রাস্তায় নেমে মানুষের মুখে কালি মাখলো, অন্যান্য চালকরা যারা গাড়ি চালাচ্ছিল তাদেরকে টেনে হেঁচড়ে বের করা হলো এবং গাড়ি ঘোড়া ভাঙচুর করা হলো। এই কাজটি তারা করেছে এবং এই কাজটি এখনো তারা অব্যাহত রেখেছে। তারা বলছে তাদের 9টা যে দাবি আছে সেই 9টা দাবি তাদের মানে পূরণ করতে হবে আইনের মধ্যে, এবং এইটি নিয়ে তারা আপনার এই মাসের গত 12 তারিখ থেকে তাদের আন্দোলনে যাওয়ার কথা ছিল এবং একটা টার্গেট দিয়েছিল। তারপরে বলেছিল যে এর মধ্যে না হলে তারা অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘটে যাবে। এরকম হুমকি আপনাদেরকে সরকারকে দিচ্ছে, আর সরকার তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে মোটামুটি ভাবে মানে এই পর্যন্ত আছে, যার জন্যই মানে এই আইনটি আমি মনে করি যে সেই আইনটি এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে না। 3.5 লক্ষ বাস ট্রাকের দাবির কারণে সারা এই 18 কোটি মানুষের যে প্রাণের দাবি, তাদের আপনার নিরাপত্তার যে দাবি, নিরাপদের জন্য যে আইনটি করা হয়েছে সেইটি যদি বাস্তবায়ন না করে এবং সেইভাবে যদি কঠোর পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার আমি মনে করি। জি, আমাকে অনুষ্ঠান শেষ করে আনতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে, ধন্যবাদ জানাচ্ছি জনাব ইলিয়াস কাঞ্চন আপনাকেও। আমি সোমা ইসলাম আজকের মতো মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি।